সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ইতিহাস বিষয়ের দুটি নমুনা প্রশ্নপত্রের সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 7 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের হিস্ট্রি সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো। তো প্রথম ইউনিট টেস্টে তোমাদের পূর্ণ মান দেওয়া থাকবে, অর্থাৎ পরীক্ষা নেওয়া হবে 15 নম্বর এবং সেখানে 30 মিনিটের সময় কিন্তু দেওয়া থাকবে, ঠিক আছে। এবং এপ্রিল মাসের প্রথমে কিন্তু তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষা শুরু হবে। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 হিস্ট্রি সাবজেক্টের এই প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। তার আগে এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং ভিডিওটিতে একটি লাইক করবে আর ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। এবং যদি তোমরা এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। সেখানে তোমরা ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো পাবে, সেখান থেকে প্রশ্নোত্তরগুলো চাইলে তোমরা পড়তে পারবে অথবা পিডিএফগুলো নিজেদের ফোনে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর ফার্স্ট ইউনিট টেস্ট হিস্ট্রি সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। প্রথমে আমরা সেট 4 এর প্রশ্নোত্তর দেখবো। এর আগের ভিডিওতে আমরা সেট 1, 2, 3 এর প্রশ্ন এবং উত্তরগুলো দেখেছি। সেই ভিডিও লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নিও, ঠিক আছে। তো দেখো এটা হচ্ছে ক্লাস 7 এর হিস্ট্রি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের একটি মডেল কোশ্চেন পেপার। 1 নম্বর থেকে প্রশ্ন দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে তোমাদের 3টি প্রশ্ন দেওয়া থাকবে, প্রথমেই প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। সঠিক উত্তর যেটা হবে সেটা তোমাদের নির্বাচন করতে হবে। অপশন প্রথমে কয়ের দাগে দেওয়া আছে চোল শাসনের রাজ্যকে ভাগ করা হতো কয়েকটি কুরে। অপশন বি হচ্ছে নগরমে, অপশন সি হচ্ছে মন্ডলমে, ঠিক আছে। তো চোল শাসনের রাজ্যকে ভাগ করা হতো কয়েকটি মন্ডলমে, ঠিক আছে। চোল শাসনের রাজ্যকে কয়েকটি মন্ডলমে ভাগ করা হতো। এরপর হচ্ছে ক্ষয়ের দাগে দেওয়া আছে অর্থশাস্ত্র রচনা করেন। অপশন এ হচ্ছে বাণভট্ট, অপশন বি বরাহ মিহির, অপশন সি হচ্ছে কৌটিল্য। তো অর্থশাস্ত্র কে রচনা করেন? কৌটিল্য অর্থশাস্ত্র রচনা করেন, ঠিক আছে। অর্থশাস্ত্রের রচয়িতা হচ্ছেন কৌটিল্য। এরপরের প্রশ্ন দেখো, গয়ের দাগে সকলোত্তর পথনাথ উপাধিটি ছিল। অপশন এ হচ্ছে হর্ষবর্ধনের, অপশন বি শশাঙ্কের, অপশন সি হচ্ছে ধর্মপালের। তো সকলোত্তর পথনাথ এটি ছিল হর্ষবর্ধনের উপাধি, ঠিক আছে, ভালোভাবে মনে রাখবে। তো দেখো 1 নম্বর দাগে তোমাদের 3টি প্রশ্ন দেওয়া থাকছে, ঠিক আছে, 3টির উত্তর আমরা লিখলাম। এরপর 2 নম্বর দাগে কি দেওয়া আছে, 2-1 কথায় উত্তর দাও। এখানে প্রশ্নের মান 1 নম্বর করে এবং 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে 2-1-এ 2 নম্বর। কয়ের দাগে দেওয়া আছে কালিদাসের কাব্যে ও মহাভারতের রাঢ় অঞ্চলের কোন দুটি নদীর নাম উল্লেখ আছে? উত্তর লিখবে এখানে ভাগীরথী এবং কাঁসাই বা কংসাবতী, এই দুটি নদীর নাম উল্লেখ আছে কালিদাসের কাব্যে ও মহাভারতে, ঠিক আছে। এরপর হচ্ছে ক্ষয়ের দাগে শশাঙ্কের মৃত্যুর পর কর্ণ সুবর্ণ কার হাতে চলে যায়? উত্তর লিখবে এখানে কামরূপের রাজা ভাস্কর বর্মার হাতে চলে যায়। শশাঙ্কের মৃত্যুর পর কর্ণ সুবর্ণ কামরূপের রাজা ভাস্কর বর্মার হাতে চলে যায়, ঠিক আছে। এরপর 3 নম্বর থেকে প্রশ্ন দেখো, 2-3টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। প্রশ্নের মান 2 নম্বর, ঠিক আছে। এখানে তোমাদের 2টি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটি লিখতে হবে 2 নম্বর মানের প্রশ্ন। তো কয়ের দাগে দেওয়া আছে গৌড়তন্ত্র কি? উত্তর লিখবে শশাঙ্কের শাসনকালে গৌড়ের যে ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে বলা হয় গৌড়তন্ত্র। এই ব্যবস্থায় রাজ্যের কর্মচারী বা আমলারা একটি নির্দিষ্ট শাসন প্রণালী গড়ে তুলেছিল, ঠিক আছে। এটা হচ্ছে গৌড়তন্ত্র। এরপর ক্ষয়ের দাগে কি দেওয়া আছে, মাৎসন্যায় বলতে কি বোঝায়? তো উত্তর লিখবে 637 খ্রিস্টাব্দে শশাঙ্কের মৃত্যুর পর বাংলার রাজনীতিতে চরম অরাজকতা, অনৈক্য ও বিশৃঙ্খলা দেখা দেয়। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছ খেয়ে ফেলে, তেমনি সেই সময় শক্তিশালী লোক দুর্বল লোকের ওপর অত্যাচার চালায়। বাংলার ইতিহাসে এই বিশৃঙ্খল সময়কে মাৎসন্যায় বলা হয়, ঠিক আছে। তো 3 নম্বর দাগে 2টি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটা লিখতে হবে তোমাদের। এরপর 4 নম্বর দাগে প্রশ্ন হচ্ছে 4-5টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। প্রশ্নের মান 3 নম্বর। এখানেও তোমাদের 2টি প্রশ্ন দেওয়া থাকবে 3 নম্বর, মানে যে কোনো একটির উত্তর লিখতে হবে। কয়ের দাগে দেওয়া আছে শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল? তো উত্তর লিখবে শশাঙ্কের আমলে, অর্থাৎ 606-7 খ্রিস্টাব্দ থেকে 637-38 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার অর্থনীতি ছিল কৃষি নির্ভর। রাজ্যের নিয়মিত কৃষিকাজের ফলে অঢেল ফুল ফল পাওয়া যেত। রাজধানী কর্ণ সুবর্ণ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ও প্রশাসনিক কেন্দ্র ছিল। আশেপাশের গ্রাম থেকে এই নগরের নাগরিকদের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আসত। জমির চাহিদা বৃদ্ধি হওয়ায় কৃষির গুরুত্ব বেড়ে যায়, ফলে সমাজ ক্রমশ গ্রাম কেন্দ্রিক হয়ে পড়েছিল, ঠিক আছে। এরপর আমরা লিখছি হিউয়েনসাংয়ের বিবরণী থেকে জানা যায় যে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে বাংলার বাণিজ্যিক যোগাযোগ ছিল। রাঙামাটি থেকে জনৈক বণিক জাহাজ নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার মালয় অঞ্চলে বাণিজ্য করতে গিয়েছিলেন। এর থেকে কর্ণ সুবর্ণের বাণিজ্যিক সমৃদ্ধির ইঙ্গিত পাওয়া যায়, ঠিক আছে। এভাবে আমরা লিখলাম শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল সে সম্পর্কে। এরপর দেখো 4 ক্ষয়ের দাগে দেওয়া আছে
সেন রাজাদের আদি নিবাস কোথায় ছিল, কিভাবে তারা বাংলায় শাসন কায়েম করেছিলেন। তো আমরা উত্তর লিখছি, সেন রাজাদের আদি বাসস্থান ছিল দক্ষিণ ভারতের কর্ণাটক অঞ্চল। বাংলার সেন রাজারা খ্রিস্টীয় একাদশ শতকে বাংলায় শাসন শুরু করেছিলেন। ঠিক আছে, কিভাবে তারা বাংলায় শাসন কায়েম করেছিলেন, আমরা লিখছি প্রথমে সামন্ত সেন। সামন্ত সেন এবং তার ছেলে হেমন্ত সেনের আমলে রাঢ় অঞ্চলে সেনদের আধিপত্য তৈরি হয়েছিল। এরপর হচ্ছে বিজয় সেন। হেমন্ত সেনের ছেলে বিজয় সেন 1096 থেকে 1159 খ্রিস্টাব্দ পর্যন্ত পাল রাজা মদন পালকে পরাজিত করেন এবং তার কাছ থেকে উত্তরবঙ্গের কিছু অঞ্চল দখল করে নেন। তিনি ছিলেন সেন রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। তো সেন রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন, বিজয় সেন। ঠিক আছে, এরপর হচ্ছেন তিনি একে একে কামরূপ, মিথিলা, গৌড়, পূর্ববঙ্গ রাঢ় জয় করে সেন রাজ্যের পরিধি বাড়িয়েছিলেন। নেক্সট হচ্ছে বল্লাল সেন। বিজয় সেনের ছেলে বল্লাল সেন 1159 থেকে 1179 খ্রিস্টাব্দ পর্যন্ত সিংহাসনে বসার পর পাল রাজা গোবিন্দ পালকে পরাস্ত করেছিলেন। তিনি উত্তরবঙ্গ জয় সম্পূর্ণ করে পূর্বে ও পশ্চিমবঙ্গের সমগ্র অঞ্চল দখল করেন। ঠিক আছে, বল্লাল সেন সমাজ সংস্কার করে রক্ষণশীল ও গোঁড়া ব্রাহ্মণ্য আচার আচরণকে প্রতিষ্ঠা করেছিলেন। এরপরে হচ্ছে লক্ষণ সেন। বল্লাল সেনের ছেলে লক্ষণ সেন 1179 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রয়াগ, বারাণসী ও পুরীতে তার ক্ষমতা প্রতিষ্ঠিত করেছিলেন। তার রাজধানী ছিল পূর্ববঙ্গের বিক্রমপুর। তার সামরিক দুর্বলতার সুযোগে 1204 থেকে 5 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি বাংলায় আক্রমণ করলে সেন শাসনের অবসান ঘটে। ঠিক আছে, তো কার আমলে সেন শাসনের অবসান ঘটে, লক্ষণ সেনের আমলে। অথবা যদি বলেন কার আমলে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেছিলেন, উত্তর হবে কি না, লক্ষণ সেনের আমলে। ঠিক আছে, তো নেক্সট প্রশ্ন দেখো, এখানে 5 নম্বর দেখে 8-10টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। প্রশ্নের মান 5 নম্বর। এখানেও তোমাদের দুটি 5 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটির উত্তর লিখতে হবে। কয়েক জায়গায় দেওয়া আছে দক্ষিণ ভারতে চোল শক্তির উত্থানের পটভূমি বিশ্লেষণ করো। কোন কোন অঞ্চল চোল রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। ঠিক আছে, তো আমরা দেখো উত্তর লিখছি এখানে, দক্ষিণ ভারতের পল্লব ও পাণ্ড্য রাজ্যের পার্শ্ববর্তী অঞ্চলে কাবেরী ও শাখা নদীগুলির বদ্বীপকে ঘিরে চোল রাজ্য গড়ে উঠেছিল। বিজয়ালয় 846 থেকে 871 খ্রিস্টাব্দ পর্যন্ত সেখানকার রাজা মোটাবাইকে সরিয়ে চোল রাজ্য প্রতিষ্ঠা করেন। তো চোল রাজ্যকে প্রতিষ্ঠা করেন, উত্তর হবে বিজয়ালয়। ঠিক আছে, তিনি তাঞ্জোরকে চোল রাজ্যের রাজধানী ঘোষণা করেন এবং চোল রাজ্যের রাজধানী ছিল কোথায়, তাঞ্জোরে। ঠিক আছে, তাঞ্জোর। ওকে, তো এরপর দেখো আমরা লিখছি প্রথম রাজরাজ। চোল রাজ্যের গৌরব বৃদ্ধি করেছিলেন চোল রাজা প্রথম রাজরাজ 985 থেকে 1015 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি কেরল, তামিলনাড়ু ও কর্ণাটকের বিস্তীর্ণ অঞ্চলে চোল প্রতিপত্তি বৃদ্ধি করেন। এরপর হচ্ছে প্রথম রাজেন্দ্র। প্রথম রাজরাজের পুত্র প্রথম রাজেন্দ্র 1016 থেকে 1044 খ্রিস্টাব্দ পর্যন্ত কল্যাণীর চালুক্য শক্তিকে পরাজিত করেন। তার সাম্রাজ্য গঙ্গার তীর থেকে সিংহল দ্বীপে এবং বঙ্গোপসাগর ছাড়িয়ে জাভা, সুমাত্রা ও মালয় দ্বীপে ছড়িয়ে পড়েছিল। বাংলার পাল বংশের বিরুদ্ধে এক অভিযানে গঙ্গা নদীর তীরে পাল রাজা মহিপালকে পরাজিত করে তিনি গঙ্গায় কর্ণজল উপাধি নেন। তো গঙ্গায় কর্ণজল উপাধি কে নিয়েছিলেন, প্রথম রাজেন্দ্র। ঠিক আছে, চোল রাজা প্রথম রাজেন্দ্র। এরপর হচ্ছে চোল শক্তির বিস্তার, অর্থাৎ কোন কোন অঞ্চলে চোল রাজ্যের অন্তর্গত ছিল, কোন কোন অঞ্চল, সেগুলো আমরা এখানে লিখব। মূলত কাবেরী ও তার শাখা নদীগুলির বদ্বীপকে ঘিরে চোল রাজ্য গড়ে উঠেছিল। পরবর্তীকালে দক্ষিণের পাণ্ড্য ও উত্তরের পল্লব অঞ্চল, বর্তমান কেরল, তামিলনাড়ু ও কর্ণাটকের বিস্তীর্ণ অঞ্চল, কল্যাণী ও গঙ্গার তীরবর্তী অঞ্চল চোল রাজ্যের অন্তর্ভুক্ত হয়। ঠিক আছে, সেটা হচ্ছে 5-এর কয়ের দাগের প্রশ্নের উত্তর। এরপর দেখো 5-এর খয়ের দাগের প্রশ্ন বলা হচ্ছে ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল, এই সংগ্রামের মূল কারণ কি ছিল। আমরা উত্তর লিখছি ত্রিশক্তি সংগ্রাম 647 খ্রিস্টাব্দে হর্ষবর্ধনের মৃত্যুর পর উত্তর ভারতে রাজনৈতিক শূন্যতা দেখা দেয়। সে সময় কনৌজ ছিল উত্তর ভারতের প্রাণকেন্দ্র। বলা হতো যে কনৌজ নিয়ন্ত্রণ করবে সেই গাঙ্গেয় উপত্যকা দখলে রাখতে পারবে। এই অবস্থায় অষ্টম শতাব্দী থেকে পাল গুর্জর প্রতিহার ও রাষ্ট্রকূট বংশের মধ্যে কনৌজ দখলকে কেন্দ্র করে শুরু হয়েছিল পারস্পরিক সংগ্রাম। ঠিক আছে, অর্থাৎ ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল, পাল, গুর্জর প্রতিহার আর হচ্ছে রাষ্ট্রকূট বংশের মধ্যে। ঠিক আছে, কনৌজ দখলকে কেন্দ্র করে এই ত্রিশক্তি সংগ্রাম কিন্তু শুরু হয়েছিল। এবার এই সংগ্রামের মূল কারণগুলো কি ছিল,
ত্রিশক্তি সংগ্রামের কারণ হচ্ছে, ত্রিশক্তি সংগ্রামের মূলে বেশ কিছু কারণ ছিল। 1 নম্বর কারণ হচ্ছে অবস্থানগত দিক থেকে কনৌজ ছিল উত্তর ভারত ও উত্তরাপথের একটি গুরুত্বপূর্ণ স্থান, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে কনৌজকে কেন্দ্র করে যে রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছিল তা নিয়ন্ত্রণের জন্য প্রতিবেশী দেশগুলি সংগ্রামে লিপ্ত হয়েছিল। 3 নম্বর হচ্ছে কনৌজ দখলে থাকলে গাঙ্গেয় উপত্যকার উর্বর ভূমি এবং সেখানকার বিশাল খনিজ ভাণ্ডার সহজে অধিকার করা যেত। 4 নম্বর হচ্ছে এখানকার নদী ভিত্তিক বাণিজ্য এবং তার পার্শ্ববর্তী এলাকার সমৃদ্ধি নিয়ন্ত্রণ করে সমগ্র রাজ্যকে আর্থিকভাবে সম্পদশালী করা যেত, ঠিক আছে। তো এইগুলি ছিল ত্রিশক্তি সংগ্রামের কারণ, ঠিক আছে। আর ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল কাদের মধ্যে? পাল, গুর্জর, প্রতিহার আর হচ্ছে রাষ্ট্রকূট, এই 3টি বংশের মধ্যে হয়েছিল বা এই 3টে শক্তির মধ্যে হয়েছিল, ঠিক আছে। তো নেক্সট দেখো আমরা দেখবো সেট 5 এর প্রশ্ন এবং তার উত্তর, ঠিক আছে। এখানে প্রথমে দেখো 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে প্রথমে 3টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মানে 1 নম্বর করে। পরের দিকে দেওয়া আছে চোল শাসনে ব্যবসায়ীদের স্বার্থ এবং বিভিন্ন সমস্যা মোকাবিলার জন্য যে পরিষদ তৈরি হয়েছিল তার নাম ছিল। অপশন এতে দেওয়া আছে মন্ডলম, অপশন বি হচ্ছে উর, অপশন সি দেওয়া আছে নগরম এবং অপশন ডিতে দেওয়া আছে নাড়ু। তো এখানে কি বলা হয়েছে না, চোল শাসনে ব্যবসায়ীদের স্বার্থ এবং বিভিন্ন সমস্যা মোকাবিলার জন্য যে পরিষদ তৈরি করা হয়েছিল সেটার নাম ছিল নগরম, ঠিক আছে। অপশন এখানে সিটা সঠিক উত্তর হবে নগরম। এরপর দেখো 5 দাগের প্রশ্ন। এখানে বলা হচ্ছে সেন বংশের কোন রাজা রাঢ়, গৌড়, পূর্ববঙ্গ এবং মিথিলা জয় করে সেন রাজ্যের পরিধি বাড়িয়েছিলেন? অপশন এতে দেওয়া আছে বিজয় সেন, অপশন বি হচ্ছে সামন্ত সেন, অপশন সিতে দেওয়া আছে বল্লাল সেন এবং অপশন ডিতে দেওয়া আছে লক্ষণ সেন। তো কোন সেন রাজার এখানে বলা হচ্ছে কি রাঢ়, গৌড়, পূর্ববঙ্গ, মিথিলা এগুলো জয় করে রাজ্যের পরিধি বাড়িয়েছিলেন? তো উত্তর হচ্ছে বিজয় সেন, ঠিক আছে। অপশন এটা সঠিক উত্তর হবে, বিজয় সেন রাজ্যের পরিধি বাড়িয়েছিলেন। নেক্সট হচ্ছে গয়ের দাগের প্রশ্ন। প্রাচীন ইতিহাসে বাংলার সীমান্তবর্তী এলাকা বলে ধরা হতো যে অঞ্চলকে, তা হলো অপশন এ বঙ্গাল অঞ্চল, অপশন বি হচ্ছে সমতট অঞ্চল, অপশন সিতে দেওয়া আছে হরিকেল অঞ্চল, অপশন ডি হচ্ছে পূর্ব বর্ধন অঞ্চল। তো প্রাচীন ইতিহাসে বাংলার সীমান্তবর্তী এলাকা বলে ধরা হতো যে অঞ্চলকে সেটি হচ্ছে বঙ্গাল অঞ্চল, ঠিক আছে। তো 1 নম্বর দাগে 3টি প্রশ্ন তোমাদের দেওয়া আছে, 3টির উত্তর আমরা এখানে লিখলাম। পরের প্রশ্ন দেখো 2 নম্বর দাগে যেটা রয়েছে, নির্দেশ মতো প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি লিখতে হবে প্রশ্নের উত্তর, ঠিক আছে। প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। কয়েক জায়গায় দেওয়া আছে কৈবর্ত বিদ্রোহের ফলে কোন অঞ্চল পালদের হাতের বাইরে চলে গিয়েছিল? ঠিক আছে, তো এখানে আমরা উত্তর লিখবো বরেন্দ্র অঞ্চল, ঠিক আছে। কৈবর্ত বিদ্রোহের ফলে পালদের হাতের বাইরে চলে গিয়েছিল কোন অঞ্চল? বরেন্দ্র অঞ্চল। কয়েক জায়গায় প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। চোল রাজ্য প্রতিষ্ঠা করেন ড্যাশ। তো চোল রাজ্য কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে বিজয়ালয়। এরপর হচ্ছে গয়ের দাগে অমিল শব্দটি বেছে লেখো। এখানে দেওয়া আছে গোবর্ধন, শরণ, হিমান, উমাপতি ধর। তো 4টি এখানে শব্দ দেওয়া আছে বা 4টি নাম দেওয়া আছে। তো এখানে অমিল শব্দ কোনটা? উত্তর হবে ধীমান, ঠিক আছে। তো এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো দুটি তোমাদের লিখতে বলা হয়েছে, দুটি তোমরা লিখবে বা 3টি লিখবে। এরপর 3 নম্বর দেখা হচ্ছে 2-3টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখো। প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর। এখানে তোমাদের 2টি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটি লিখতে হবে 2 নম্বর মানের। প্রথমে কয়েক জায়গায় দেওয়া আছে খলিফা তন্ত্রের উৎপত্তি কিভাবে হয়েছিল? উত্তর লিখবে 632 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদের মৃত্যুর পর ইসলাম জগৎকে নেতৃত্ব দানের উদ্দেশ্যে মুহাম্মদের প্রধান 4 সঙ্গী একে একে মুসলিমদের নেতা নির্বাচিত হন। এদের বলা হয় খলিফা এবং এর থেকেই উৎপত্তি হয় খলিফা তন্ত্রের, ঠিক আছে। অর্থাৎ হযরত মুহাম্মদের মৃত্যুর পর ইসলাম জগৎকে নেতৃত্ব দিয়েছিলেন, ঠিক আছে, হযরত মুহাম্মদের 4 জন সঙ্গী, ঠিক আছে। এই যে 4 জন সঙ্গী নির্বাচিত হয়েছিলেন, এদের কি বলা হয়? এদেরকে বলা হয় খলিফা, আর এর থেকে উৎপত্তি হয়েছিল খলিফা তন্ত্র। এরপর ক্ষয়ের দাগে ব্রহ্মদীয় ব্যবস্থা কি? তো তোমরা উত্তরটা লিখবে চোল রাজ্যে ব্রাহ্মণদের কিছু নিষ্কর জমি দান করা হতো, একে বলা হয় ব্রহ্মদীয়, ঠিক আছে। অর্থাৎ যে নিষ্কর জমি ব্রাহ্মণদের দান করা হতো সেই জমি, সেটাকে বলা হতো কি? ব্রহ্মদীয়। কাবেরী উপত্যকায় ব্রাহ্মণদের এই ব্রহ্মদীয় জমি দানের ফলে ব্রাহ্মণ সম্প্রদায়ের নেতৃত্বে বহু নতুন নতুন গ্রামের পত্তন ঘটেছিল। পত্তন মানে কি? উৎপত্তি ঘটেছিল, ঠিক আছে। এরপর পরের প্রশ্ন দেখো 4 নম্বর দাগে 4-5টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর। এখানে তোমাদের 2টি প্রশ্ন দেওয়া থাকবে, 3 নম্বর মানে যে কোনো একটির উত্তর লিখতে হবে। তো কয়েক দাগে দেওয়া আছে সুলতান মাহমুদ ভারত থেকে লুট করা ধন সম্পদ কিভাবে ব্যবহার করেছিলেন? উত্তর লিখবে এখানে খ্রিস্টীয় 11 শতকে গজনীর সুলতান মাহমুদ আনুমানিক 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত 17 বার ভারত
প্রায় 17 বার ভারত আক্রমণ করেন। ঠিক আছে, তো মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য ভারতের মন্দিরগুলি থেকে ধনসম্পদ লুণ্ঠন করে নিজ সাম্রাজ্যের উন্নতি কল্পে ব্যয় করা ছিল তার প্রধান উদ্দেশ্য। এবার হচ্ছে তিনি লুণ্ঠিত ধনসম্পদের ব্যবহার, অর্থাৎ ভারত থেকে যে সম্পদ তিনি লুট করেছিলেন সেই লুট করা সম্পদ তিনি কিভাবে ব্যবহার করতেন না, ভারত থেকে লুণ্ঠিত ধনসম্পদে মাহমুদ কি করতেন, 1 নম্বর হচ্ছে তার রাজধানী গজনি এবং অন্যান্য শহরকে সুন্দর করে সাজিয়ে তুলেছিলেন। 2 নম্বর হচ্ছে গজনিতে প্রাসাদ, মসজিদ, গ্রন্থাগার, বাগিচা, জলাধার, খাল এবং আমু নদীর উপর বাঁধ নির্মাণ করেছিলেন। 3 নম্বর গজনিতে একটি বিশ্ববিদ্যালয় তৈরি করেন এবং সেখানে ছাত্রদের বৃত্তি ও শিক্ষকদের বেতনের ব্যবস্থা করেছিলেন। ঠিক আছে, তো ভারত থেকে সম্পদ লুট করে নিয়ে গিয়ে সুলতান মাহমুদ এই সমস্ত কাজগুলো কিন্তু করেছিলেন। ঠিক আছে, নিজের রাজ্যে। পরের প্রশ্ন দেখুন, 4 ক্ষয়ের দাগে পাল শাসনের তুলনায় সেন শাসন কেন বাংলায় কম দিন স্থায়ী হয়েছিল? উত্তর হবে বা উত্তর লিখবে, বাংলার সমাজে পাল রাজাদের আধিপত্য 400 বছরেরও বেশি সময় থাকলেও সেন রাজারা 100 বছরের কিছু বেশি সময় স্থায়ী হয়েছিলেন। এর পেছনে কতগুলি কারণ ছিল, সেগুলি হল 1 নম্বর জনসমর্থন। গোপাল ছিলেন বাংলার প্রভাবশালী ব্যক্তিদের সমর্থনে নির্বাচিত রাজা, অর্থাৎ এই বংশের রাজাদের শাসন কার্যে জনসমর্থন ছিল। অন্যদিকে সামন্ত সেন ছিলেন সেন বংশের প্রথম স্বাধীন রাজা, যিনি কোনো জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসেননি। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে গ্রহণযোগ্যতা। বাংলার সমাজে পাল শাসকরা যেভাবে নিজেদের শাসনকে গ্রহণযোগ্য করে তুলতে পেরেছিলেন, সেন শাসকরা তা পারেননি। সেন রাজাদের সময়ে শিথিল জনসংযোগ ও কঠোর বর্ণ ব্যবস্থার ফলে অতি অল্প সময়েই সেন বংশের অবসান ঘটেছিল। ঠিক আছে, এরপর 3 নম্বর হচ্ছে সাহিত্য সংস্কৃতি মনা। শিক্ষা দীক্ষা, সাহিত্য সংস্কৃতি, ধর্ম, শিল্পকলা প্রভৃতি প্রতিটি দিক দিয়ে পাল শাসন সেন শাসন অপেক্ষা অনেক এগিয়ে ছিল। ঠিক আছে, তো এই সমস্ত কারণে কিন্তু বাংলায় পাল শাসনের তুলনায় কি বলা হয়েছে না, পাল শাসনের তুলনায় সেন শাসন কম দিন স্থায়ী হয়েছিল। ঠিক আছে, বাংলায় পাল শাসনের তুলনায় সেন শাসন কম দিন স্থায়ী হয়েছিল। কেন না, এই যে কারণগুলো, জনসমর্থন কম ছিল সেন শাসনের, ঠিক আছে, গ্রহণযোগ্যতা কম ছিল সেন শাসনের, এবং সাহিত্য সংস্কৃতি বনা, এই যে কারণগুলো, এই কারণের জন্যই কিন্তু পাল শাসন বেশি দিন টিকে ছিল আর সেন শাসন কম দিন টিকে ছিল। ওকে, পরের প্রশ্ন এরপর হচ্ছে 5 নম্বর দেখে 8-10টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। প্রশ্নের মান 5 নম্বর। এখানে তোমাদের 2টি প্রশ্ন দেওয়া থাকবে 5 নম্বর মানের, যে কোনো একটির উত্তর লিখতে হবে। কয়েক জায়গায় দেওয়া আছে শশাঙ্কের সঙ্গে বৌদ্ধদের সম্পর্ক কেমন ছিল, সে বিষয়ে তোমার মতামত লেখো। তো উত্তর লিখবে এখানে, শশাঙ্কের সঙ্গে বৌদ্ধদের সম্পর্ক নিয়ে বিতর্ক রয়েছে। ঠিক আছে, প্রথম হচ্ছে বৌদ্ধ বিদ্বেষী। বিখ্যাত চীনা বৌদ্ধ পরিভ্রমণকারী হিউয়েন-সাংয়ের বিবরণী ও বৌদ্ধ গ্রন্থ আর্য মঞ্জুশ্রী মূলকল্প গ্রন্থে শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলা হয়েছে। শশাঙ্কের বিরুদ্ধে যে অভিযোগ করা হয় তা হলো তিনি বৌদ্ধ ভিক্ষুকদের হত্যা করেছিলেন এবং বৌদ্ধদের পবিত্র স্মারক ধ্বংস করেছিলেন। হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট তার হর্ষচরিত গ্রন্থে শশাঙ্ককে এই একই কারণে নিন্দা করেছেন। এরপর হচ্ছে 2 নম্বর দিয়ে আমরা লিখছি বৌদ্ধ বিদ্বেষী সম্পর্কে প্রশ্ন। অপরদিকে শশাঙ্কের রাজত্বকালের কয়েক বছর পর হিউয়েন-সাং তার বিবরণীতে শশাঙ্কের কর্ণসুবর্ণ নগরের উপকণ্ঠে রক্ত মৃত্তিকা বৌদ্ধ বিহারের সমৃদ্ধির কথা বলেছেন। আবার অপর চীনা পর্যটক ইথ সিং বাংলায় বৌদ্ধ ধর্মের উন্নতির কথা উল্লেখ করেছেন। প্রশ্ন থেকে যায় যে শশাঙ্ক নির্বিচারে বৌদ্ধ বিদ্বেষী হলে বাংলায় বৌদ্ধ ধর্মের উন্নতি ও সমৃদ্ধি ঘটল কিভাবে? ঠিক আছে, সুতরাং বলা যায় যে শশাঙ্কের প্রতি সব লেখকরা পক্ষপাত দুষ্ট ছিলেন না। ঠিক আছে, অর্থাৎ শশাঙ্ক সম্পর্কে যে সমস্ত লেখকরা লিখেছিলেন তারা কিন্তু সবাই নিরপেক্ষভাবে লেখেননি। ঠিক আছে, এটাই বলা হচ্ছে। ওকে, তো এরপর দেখো পরের হচ্ছে 5 ক্ষয়ের দাগের প্রশ্ন। প্রাচীনকালে বাঙালির খাওয়া দাওয়া সম্পর্কে পরিচয় দাও। তো প্রাচীনকালে বাঙালির খাওয়া দাওয়া কেমন ছিল? প্রাচীনকালে বাংলার প্রধান ফসল ছিল ধান, তাই বাঙালির প্রধান খাদ্য ছিল ভাত। ওকে, প্রাচীন কাব্যে বর্ণনা রয়েছে যে গরম ভাতে গাওয়া ঘি, তার সঙ্গে মোরলা মাছ, নালতে বা পাট শাক, সরপড়া দুধ আর পাকা কলা দিয়ে খাবার বাঙালির রসনার তৃপ্তি আনত। বাংলায় উৎপন্ন লবণ অন্য মাত্রা যোগ করেছিল। এরপর হচ্ছে প্রথম পয়েন্ট দিলে আমরা লিখছি শাকসবজি। বাঙালির খাদ্য তালিকায় নানা ধরনের শাকসবজি ছিল। সেই সময় তাদের খাবারে
জায়গা করে নিয়েছিল বেগুন, লাউ, কুমড়ো, ঝিঙে, কাঁকরোল, কচু ইত্যাদি। নেক্সট হচ্ছে মাছ। মাছ হলো নদী নালার বাংলা হলো নদী নালার দেশ। নানা ধরনের মাছে ভর্তি ছিল নদীগুলি, নদ নদীগুলি। রুই, পুঁটি, মোরলা, শোল, ইলিশ ইত্যাদি মাছ খাওয়ার অভ্যাস ছিল। নেক্সট হচ্ছে পরের পয়েন্ট হচ্ছে মাংস জাতীয় খাবার। প্রাচীনকালে বাঙালি সমাজের সকলে না হলেও অনেকেই হরিণ, ছাগল, নানা রকমের পাখি, কচ্ছপের মাংস, কাঁকড়া, শামুক, শুকনো মাছ ইত্যাদি খেত। ঠিক আছে, পরের হচ্ছে আলু ও ডাল। মধ্যযুগে বাঙালি পর্তুগিজদের কাছ থেকে আলু খাওয়া শিখেছিল। তারা ডাল খাওয়ার অভ্যাস পেয়েছিল উত্তর ভারতের মানুষের কাছ থেকে। এরপর হচ্ছে মিষ্টান্ন জাতীয় খাবার। বাঙালির প্রতিদিনের খাবারে ছিল মিষ্টি জাতীয় খাদ্যবস্তু। দুধ ও তার থেকে তৈরি দই, পায়েস, ক্ষীর ও আখের গুড় ছিল প্রধান। ঠিক আছে, মিষ্টি জাতীয় খাদ্যের মধ্যে। এরপর হচ্ছে পানীয়। বাঙালি সমাজে পানীয় খাবারের চলও ছিল। মহুয়া ও আখ থেকে তৈরি পানীয় তাদের সমাজে চালু ছিল। ঠিক আছে, তো প্রাচীনকালে বাঙালিদের খাওয়া দাওয়া সম্পর্কে আমরা লিখলাম। এই ধরনের খাবার দাবার কিন্তু তারা প্রাচীনকালে কিন্তু খেত। ঠিক আছে, তো দেখো এই ভিডিওতে আমরা ক্লাস 7 ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের তোমাদের হিস্ট্রি সাবজেক্টের দুটি মডেল কোশ্চেন পেপার সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করলাম। এখানে যে সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো আলোচনা করা হলো, প্রতিটি প্রশ্ন কিন্তু তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং সমস্ত প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং মুখস্থ করবে। ঠিক আছে, আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে। এবং যদি তোমরা এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। সেখানে তোমরা ভিডিওর পাশে পিডিএফগুলো পেয়ে যাবে, চাইলে সেখান থেকে প্রশ্নোত্তরগুলো পড়তে পারবে অথবা পিডিএফগুলো নিজেদের ফোনে কিন্তু ডাউনলোডও করে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।